ইতিহাস খ্যাত শিবাজিকে নিয়ে সারা ভারতবর্ষের লোকের যে উৎসাহ উদ্দীপনা, হিন্দু সমাজের প্রাণ পুরুষ স্বরূপ, যাকে সারা হিন্দু সমাজ পূজ্য বলে মনে করেছে, সেই শিবাজি সম্পর্কে বাংলার মানসিকতা কেমন ছিল? বাংলার জনমানসে ইংরেজ শাসনের প্রথম পর্বে ঊনবিংশ শতকে জাতীয় জীবন, চিন্তা ও রাজনৈতিক কার্যকলাপের মধ্যে পাশ্চাত্যের বাহ্যিক ও ব্যর্থ অনুকরণ ক্রমে প্রকট হচ্ছে। তার প্রতিক্রিয়া রূপে চরমপন্থার অভ্যুদয়ের পূর্বে মারাঠাদের প্রতি এক বিরূপ ধারণা ছিল। তাদেরকে বর্গী ও দস্যু রূপে বর্ণনা করা হয়েছিল। মারাঠা দস্যু আসি ছেড়ে ওই করো করো সবে সাজ কবিতার এই পংক্তিতেই তার প্রকাশ ঘটেছে। রাজা রামমোহনের সময় থেকেই পাশ্চাত্য ভাবনার প্রতি যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তা চরমপন্থীদের মাধ্যমে ব্যাপক রূপ ধারণ করে এবং এই ধারণায় বাংলার চরমপন্থীগণ সম্যক সচেতনতার পরিচয় দিয়েছিল যে শ্রীকৃষ্ণের ন্যায় বীর বন্দনায় জাতি, সমাজ বা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। কিন্তু তারা এও জানতেন যে বিস্তৃত অতীতের অলোক সামান্য পুরুষের স্মৃতিচারণার মধ্য দিয়ে এই উদ্দেশ্য যথাযথ সফল হতে পারে না। সেই কারণে তিলক বাস্তববোধের পরিচয় দিয়ে আধুনিক দেশ ও কালের প্রতিনিধি হিসাবে মারাঠা নায়ক শিবাজির শৌর্য দীপ্ত ঘটনাকে জনমানসে জাগ্রত করার জন্য শিবাজি উৎসবের প্রচলন করেন। ডক্টর রমেশচন্দ্র দত্তের রচনায় সেই স্মৃতি নতুন করে হিন্দুর মনে প্রদীপ্ত হয়ে উঠেছিল। বিপিনচন্দ্র পালের কাছের শিবাজি ছিলেন এক মহৎ আদর্শের প্রতীক, অনন্য সাধারণ এক আন্দোলনের প্রাণপুরুষ। তার সমস্ত গতিবিধি হিন্দু সাম্রাজ্য গড়ে তোলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে কলহকারী হিন্দুরা হয়েছে ঐক্যবদ্ধ। তাদেরকে শিবাজি এক রাজ্য পাশে আবদ্ধ করতে বদ্ধপরিকর হন। বিদ্বেষ অহংকার শূন্য ভালোবাসার অনুপম আদর্শে রঞ্জিত ছিল শিবাজির সাম্রাজ্যিক শক্তি। সেই জন্য তার মধ্যেই বাংলার বিপ্লবীগণ খুঁজে পেয়েছিলেন অনন্য লোকনায়কের সন্ধান, যিনি ছিলেন জাতীয় পুনর্জাগরণের প্রতীক, হিন্দু সাম্রাজ্যের দক্ষ স্থপতি। তার রাজ্য ছিল প্রকৃত অর্থে ধর্মরাজ্য। গুরু রামদাসের ত্যাগ মন্ত্রে, আদর্শে, দেশ শাসনে আত্মনিয়োগ করেন মহারাজা ছত্রপতি। এই সচেতনতায় রবীন্দ্রনাথের মন থেকে বর্গীর দুঃস্বপ্ন দূর করে দিয়েছিল। 1905 সালে শিবাজি উৎসব রচনা করে তিনি এই বীরের স্মৃতি তর্পণ করেন এবং তিলক প্রবর্তিত শিবাজি উৎসব বাংলায় পালিত হয়। কিন্তু অল্প দিনের মধ্যেই আন্দোলন সমাপ্ত হলে গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় এবং কমিউনিস্ট দলের গঠনের পর বাংলার কাজ শুরু হলে শিবাজির স্মৃতি বাঙালির মন থেকে মুছে যেতে শুরু করে। শিবাজি সম্পর্কে কমিউনিস্টদের এবং কংগ্রেসের বিরূপ প্রচারের কারণে হিন্দু মুসলমানের ঐক্য সাধনের মাধ্যমে স্বাধীনতা লাভের প্রয়াসে হিন্দু রাষ্ট্রের স্থপতি শিবাজি হল সাম্প্রদায়িক। কেবল নিজ মারাঠা সাম্রাজ্য স্থাপনই ছিল ব্যক্তিগত স্বার্থপূর্তির লক্ষ্য। শিবাজি মুসলমান বিরোধী, গৌরক্ষক, ব্রাহ্মণ সম্প্রদায়ের রক্ষক মাত্র। হিন্দু দেবদেবী ছত্র ধারণ করে
এই অর্থে শিবাজীর দৈব মাহাত্ম্য প্রকাশের জন্য ছত্রপতি উপাধি ধারণ এবং সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কারণে তিনি সাম্রাজ্যের স্থাপনা করেন। কিন্তু বাংলার বিপ্লবীকে চরমপন্থী নেতৃত্ববৃন্দ তথা বিবেকানন্দ, নিবেদিতার ন্যায় আধ্যাত্মিক জগতের ব্যক্তিত্বগণ শিবাজীকে কেন আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করেছিল তাও বিচার করা দরকার। 1630 সালে 19 ফেব্রুয়ারি ইতিহাস খ্যাত এই অদ্বিতীয় ব্যক্তিত্ব শিবাজী ভারতের ধর্মভূমিতে অবতীর্ণ হন। ভারতবর্ষের অন্যান্য স্থানের ন্যায় বাংলাও তখন মুসলমান শাসনের অন্তর্গত। তুর্ক বিজয়ের পর বাংলাদেশ স্থায়ীভাবে ইসলামের শাসন প্রতিষ্ঠা লাভ করেছে। নবাব ও কাজীদের অত্যাচারে জর্জরিত বাংলা ধর্মান্তরণ, মন্দির ধ্বস্ত, হিন্দু ধর্ম উপাসনাতে প্রতিবন্ধকতা প্রভৃতি বিভিন্ন পদ্ধতিতে হিন্দুরা ভীত প্রস্ত ছিল, যার বর্ণনা মঙ্গল কাব্যে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, প্রচলিত হয়েছে অনেক। রাখাল বালক থেকে বিদ্যুৎ সমাজ, আধ্যাত্মিক পুরুষ সকলেই ভারতের অন্যান্য স্থানের ন্যায় প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাতে। অত্যাচারের মূল বিনষ্ট না হলেও তৎকালীন বিজয় হইতে এসেছে, কিন্তু তার স্থায়িত্ব ছিল না। শিবাজীর জন্মের মধ্য দিয়ে শূন্য থেকে সৃষ্টি নির্মাণকারী কর্তৃত্বের সূত্রপাত ঘটেছিল। পৃথিবীর গুণসম্পন্ন অনেক মহাপুরুষের সাথে কিছু বিদ্বান ব্যক্তি শিবাজীর তুলনা করেছেন। যেমন সৈন্য সঞ্চালনার লক্ষ্যে আলেকজান্ডার, সিজার, হ্যানিবল, নেপোলিয়ন। অত্যন্ত নিরাশার কালখণ্ডে জনতার ধৈর্যকে টিকিয়ে রাখার দক্ষতার দিক থেকে লিঙ্কন এবং চার্চিল। প্রচন্ড জাতীয় ভাবনাকে জাগ্রত ও জাতিকে সংগঠিত করার ক্ষেত্রে মার্কসের ওয়াশিংটন এবং বিসমার্ক। রাষ্ট্র নির্মাণ কার্যের জন্য কামাল পাশা লেনিন। আসক্তিহীন শাসন ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে মার্কস অ্যারোলিয়াস, পঞ্চম চার্লস। গেরিলা যুদ্ধের প্রয়োগের ক্ষেত্রে মাও সেতু, চে গুয়েভারা। কিন্তু কার সাথে শিবাজীর তুলনা উপযুক্ত হবে এ প্রশ্ন থেকেই যায়। এই সমস্ত মহাপুরুষদের গুণকে যদি একত্রিত করা যায়, এই সমুচ্চয়ের দৃষ্টিতে শিবাজী ছিলেন অনন্য। কল্যাণের সুবেদারের লাবণ্যময়ী পুত্রবধূকে মাতৃবোধ সম্মান প্রদান করে নিজ মহান চরিত্রের প্রমাণ তিনি দিয়েছিলেন, তা কোন শাসকের মধ্যে লক্ষ্য করা যায়? মাও কেউ ভাড়ার সময় থেকে প্রায় 300 বছর পূর্বে শিবাজী যে গেরিলা যুদ্ধতন্ত্র নির্মাণ করেছিলেন তা সকলেই আজ স্বীকার করে। নেপোলিয়ন হিটলারের মস্কো অভিযানের অভিজ্ঞতার কয়েক বছর পূর্বে যুদ্ধের সময় সম্ভাব্য বিপদের সময় আশ্রয় স্থানের জন্য সুদূর দক্ষিণে উপযুক্ত স্থান নির্ণয় করার দূরদর্শিতা শিবাজী দেখিয়েছিল। ইতিহাসের যে কালখণ্ডে সেকুলার রাজ্যের কল্পনা পশ্চিমী দেশেও জনপ্রিয় ছিল না, সে সময় শিবাজী হিন্দু পরম্পরা অনুসারে সম্প্রদায় নিরপেক্ষ ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিল। নিজের কর্তৃত্ব শাসন ক্ষমতা বিষয়ে সম্পূর্ণ অলিপ্ত থেকে গুরু রামদাসকে সম্পূর্ণ রাজ্য সমর্পণ করে বৈদিক বসন তিনি ধারণ করেছেন। প্রজার দ্বারে দ্বারে তিনি ভিক্ষা করেছেন এবং শেষ জীবনে তুকারামের সাথে হরিকীর্তন করে জীবন নির্বাহ করার ইচ্ছা প্রকাশ তিনি করেছেন। 6 জুন 1674 শিবাজীর রাজ্যাভিষেক সম্পন্ন হল। এই রাজ্যাভিষেক সত্যিকারের কোনো ব্যক্তি ছিল না। হিন্দু স্বরাজ্য স্থাপনের ঘোষণা ছিল, হিন্দু রাষ্ট্রের সফল প্রত্যাক্রমণের, হিন্দু সংস্কৃতির পুনরুত্থানের এবং বিশ্ব ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য। সনাতন কাল থেকে হিন্দু রাষ্ট্রের যে আদর্শ বিশ্ব কল্যাণের জন্য ঘোষিত হয়েছিল, সেই আদর্শই মানব রূপ ধারণ করে সিংহাসনে বসেছিলেন। শিবাজী তাই কোনো ব্যক্তি নয়,
আদর্শের মূর্ত প্রতীক। শিবাজী ঘোষণা করেছিলেন, হিন্দবী স্বরাজ্য স্থাপনা শ্রী ভগবতীর ইচ্ছা। এ দেব কার্য, ঈশ্বরীয় কার্য। রাজ্য ধর্মের জন্য, এ রাজ্য শিবার জন্য নয়। রাজ্য রহন সেই জন্য ধর্মেরই মালিক সমান ছিল। এই ধর্মরাজ্য স্থাপনের জন্য শিবাজীর প্রয়াস, অসামান্য সাংগঠনিক ক্ষমতা, তার দূরদৃষ্টি, কুশল পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিশ্বাসযোগ্যতা, এ সমস্ত সেখানের প্রেরণার বিষয় ছিল। এই দিকগুলি বিচার করা দরকার। প্রায় 350 বছর পূর্বের ঘটনা। হিন্দুস্থানের চতুর্দিকে বৈদেশিক আক্রমণকারীদের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সংস্কৃতি ও ধর্মের উপর আক্রমণ হচ্ছে। হিন্দুদের আত্মবিশ্বাসের অভাব এসে গেছে। বিদেশি আক্রমণকারীদের পরাজিত করা সম্ভব নয়। এহেন পরিস্থিতিতেও মানসিকতার সময়ে এক বালকের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে আমি এই আক্রমণকারীদের উপযুক্ত শিক্ষা দিয়ে তাদের বিতাড়িত করে স্বরাজ্যের প্রতিষ্ঠা করব, ধর্মরাজ্যের প্রতিষ্ঠা করব। তার বিরুদ্ধে ছিল বড় বড় রাজ্য ও সাম্রাজ্য, বড় বড় সেনাপতি, বহু সৈন্য, রাজনীতিতে বিচক্ষণ ব্যক্তিবর্গ, যাদের ছিল প্রচুর অর্থ এবং সম্পদ। এই বালকের সামর্থ্য বলতে কি ছিল? কিছু মামালি অরণ্যবাসী যুবক, ছিল না কিছুই অস্ত্র, ছিল না সৈন্য, ছিল না সম্পদ। তবুও সহ্যাদ্রির গিরিমন্দিরে স্বয়ম্ভূ রহিতেশ্বর শিবের সামনে হিন্দবী সাম্রাজ্য স্থাপনের প্রতিজ্ঞা তিনি নিয়েছেন। গুরু হয়েছেন 70 বছরের বয়সী দাদাজি কন্ডদেব। মন্ত্রণা দিয়েছেন মা জিজাবাই। এই আত্মবিশ্বাসের উপর নির্ভর করে বিশ্বাসী কিছু যুবকের ভরসাতেই আক্রমণকারীদের তিনি মোকাবেলা করতে সমর্থ হয়েছেন। তাদেরকে পরাজিত করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন, যার ঘোষণা হয়েছিল 1674 সালের জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশীর তিথিতে মহারাষ্ট্রের রায়গড় দুর্গে কালাভট্টের দ্বারা অভিষেক কার্য পরিচালনার মাধ্যমে, যাকে বলা হয়েছে হিন্দু সাম্রাজ্য দিনোৎসব। বর্তমান পরিস্থিতিতেও এই ঘটনাকে, ওই সিদ্ধান্ত, স্বপ্ন, আদর্শ, লক্ষ্যকে সামনে রেখে কার্যরত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে জানার ও বোঝার প্রয়োজনীয়তা আছে। কিন্তু বর্তমানে একথা বোঝার ক্ষেত্রে কিছু লোকের অসুবিধা হচ্ছে। আমাদের অবস্থা হলো যে মানুষ যতই পড়াশোনা করছে ততই বিদেশি ভাবধারার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। নিজের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বিষয়ে জ্ঞান তাদের দিন দিন হ্রাস পাচ্ছে। ভারতের নিজস্ব আদর্শ, সিদ্ধান্ত, ব্যবস্থা, নিয়মাদি এ বিষয়ে জানার তাদের ইচ্ছে নেই। আর সেই জন্য ভারতবর্ষের ধ্যান ধারণা, কল্পনা, নিজস্ব ব্যবস্থা প্রভৃতিকে তারা বুঝতে পারছেন না। এ হলো বিদেশি শিক্ষা ব্যবস্থা কুপ্রচারের ফল। শিবাজীর মনে যে হিন্দু সাম্রাজ্য স্থাপনের কল্পনা ছিল, সেই কল্পনার বোধগম্যতায় শিক্ষিত লোকেদের নাই। কারণ হিন্দু শাস্ত্রের প্রতিটি শাস্ত্রীয় শব্দে অর্থের ছায়া, অর্থাৎ কনোটেশন বিষয়ে তাদের ধারণা জন্মায়নি। তারা ভাবছেন সাম্রাজ্য মানে শাসন ব্যবস্থা, সুতরাং হিন্দু সাম্রাজ্যের অর্থ হিন্দু সাম্রাজ্যবাদ। পাশ্চাত্য প্রাচ্য শাস্ত্রের শব্দের বাহ্য কিছু মিল দেখে দুটোকে সমান অর্থে পরিভাষিত করে তারা এই সমস্ত কিছু চিন্তা করছেন যা উচিত নয়। তাদের বোধ আজকে সে বিষয়ে জন্মায়নি। কারণ ভারতের প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস বিষয়ে গভীর জ্ঞান তারা অর্জন করেননি। অনেক প্রগতিশীল রাষ্ট্র যে সময়ে বন্য অবস্থাতে ছিল, তখন সুসভ্য পৃথিবীতে নেতৃত্ব করার মতো রাষ্ট্র ভারতে সৃষ্টি হয়েছিল। এই প্রাচীন সনাতন রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের শাস্ত্রীয় শব্দের সমকক্ষ কোনো ইংরেজি শব্দ নেই। সুতরাং যেগুলি ইংরেজি পর্যায়বাচী শব্দ হয় না, তেমনি তার ভাষান্তরণ হয় না। যেমন ধর্ম, রিলিজিয়ান এক নয়, রাষ্ট্র, স্টেট এক নয়।
যদি বর্তমানে বহু বিদ্বান ব্যক্তি এ বিষয়ে সচেতন হয়েছে, হিন্দুর শাস্ত্রীয় শব্দকে বুঝতে গেলেই তার পরম্পরাগত অর্থ সম্পদ এবং অর্থচ্ছায়াকে বুঝতে হবে। যে রাজ্যারোহণ দিবসকে হিন্দু সাম্রাজ্যের নিদর্শন রূপে পালন করা হচ্ছে, সেই শিবাজী প্রথমে স্পষ্টভাবে বলেছিলেন যে হিন্দবী সাম্রাজ্য কোনো ব্যক্তির জন্য নয়, বংশের জন্য নয়, জাতির জন্য নয়, এ হলো ধর্মের জন্য রাজ্য। রাজ্য স্থাপনার চেষ্টা তিনি ক্ষমতা লাভের জন্য করেননি। হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠা তিনি ধর্ম সংস্থাপনের এক উপায় ও মাধ্যম হিসাবে করেছিলেন। এই কারণে শিবাজী প্রজা কল্যাণের লক্ষ্য নিয়ে তিনবার কষ্টার্জিত, পরাক্রম অর্জিত ক্ষমতা পরিত্যাগ করেছে। যাদের মনে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তারা কখনই এহেন কাজ করতে পারেন না। জয়সিংহকে পত্র লিখে তিনি জানিয়েছেন যে তিনি যদি হিন্দবী সাম্রাজ্যের নেতৃত্ব দিতে যান তবে তার অধীনে একজন কাজ করতে প্রস্তুত। ধর্মের জন্য, সাম্রাজ্য ধর্মের জন্য, অর্থাৎ ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য। তার মাধ্যমে কেবল ক্ষমতা বা শাসন, এর মধ্যে নেই কোনো ক্ষমতার পিপাসা বা মোহ। এই হিন্দু সংস্কৃতির পৃষ্ঠভূমিতেই হিন্দু সাম্রাজ্য, যা সর্বে সুখীন সন্তু জন্য তার মনোবৈজ্ঞানিক এবং পরিবেশগত পটভূমিকা না জানলে সাম্রাজ্যবাদ যে এক নয় তা বোঝা অত্যন্ত কঠিন। হিন্দু কনোটেশন না বোঝার জন্য যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে একথা বুঝতে পেরেছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতা কমরেড শ্রীপাদ জাঙ্গে। তিনি বলেছিলেন হিন্দু শাস্ত্রীয় শব্দের প্রত্যেকটির এক বিশেষ অর্থচ্ছায়া আছে। শিবাজী বিষয়ে তথাকথিত প্রগতিশীল ব্যক্তিরা যারা পৃথিবীর সব বিষয়ে মাথা গুলিয়ে থাকেন, যারা টিপ্পনী কাটেন, যারা কটূক্তি করেন, বাংলার জনমানসে শিবাজী সম্পর্কে যারা বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন এবং আজকেও যারা করছেন, তাদের জবাব শ্রী জাঙ্গে নিজেই দিয়েছেন। শিবাজীকে পর্বত মুশিক বলার জন্য জাঙ্গে বলেছিলেন যে বিপ্লবীগণ শিবাজীকে অলোক সামান্য ব্যক্তি বলে মনে করতে, অর্থাৎ অবতার রূপে মান্যতা দান করেছিলেন। কিন্তু অবতার শব্দের ভারতীয় ঐতিহ্যগত অর্থচ্ছায়াটা কি? তিনি বলেছেন যে যখন সমাজে সামাজিক আর্থিক পরিস্থিতির বিকৃতি বা দোষ ঘটে, সমাজের অবক্ষয় পতন শুরু হয়, সেই সময় যে মহাপুরুষ অগ্রগামী হয়ে বিকৃতি ও দোষকে বিদূরিত করে নতুন পরিস্থিতির অনুকূল সমাজ রচনা করেন, তাকেই ভারতবর্ষের পণ্ডিতগণ অবতার বলেছেন। কিন্তু এর অর্থ না বুঝে যদি স্বয়ংভূ প্রগতিশীল ব্যক্তিগণ কোনো কিছুই মানতে না চান, তবে তাদের গুরুত্ব দানের কোনো প্রয়োজন নেই। কারণ তাদের ঐতিহ্যগত শব্দের অর্থ জ্ঞান নেই, সেই জ্ঞান লাভের কোনো ইচ্ছা নেই। তারা নিজেদের ব্যতীত অন্যদেরকে বোকা নির্বোধ বলে মনে করেন। সুতরাং হিন্দু কল্পনা বিষয়ে তাদের বিষয়ের কোনো গুরুত্ব দান করার দরকার নেই। কেবল সঠিক অর্থ জনতার সামনে ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় বিষয়ে ডাঙ্গে বলেছেন যে ঐতিহ্যগত অর্থ বা অর্থচ্ছায়া না বোঝার জন্য যে ধরনের বিভ্রান্তি পশ্চিমী পণ্ডিতদের হয়েছে, ঠিক সেই রকম বিভ্রান্তির শিকার ভারতের লোকগণ হয়েছে। শিবাজীর বিশেষণ হল গোব্রাহ্মণ প্রতিপালক। এ সম্পর্কে সমালোচনা অত ব্যাপক বাংলাতেই হয়েছে। যেমন গোতে এক পশু, তারা বা পালন কি? ব্রাহ্মণ তো এক জাতি। সুতরাং শিবাজী ব্রাহ্মণ্যবাদের সমর্থক এবং জাতিবাদীকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কমরেড ডাঙ্গে বলেছেন এ সমস্ত ব্যাখ্যা ভুল। এই দুই শব্দের প্রতীকাত্মক। হিন্দু ঐতিহ্য অনুসারে গো কেবল পশু নয়, এ হলো সে সময়ের অর্থ ব্যবস্থার প্রতীক। শিবাজী প্রতিজ্ঞা করেছিলেন যে সে সময় যে সম্পূর্ণ অর্থ ব্যবস্থা ছিল তার ভিত্তি ছিল কৃষি, এবং কৃষির আধার হল গো। এ হলো কৃষি ব্যবস্থাকে নষ্ট হতে আমি দেব না, অর্থাৎ দেশের অর্থ ব্যবস্থাকে আমি শক্তিশালী করব। অতি ছোট অবস্থাতেই শিবাজী পুনাতে গেছিলেন। অনাবাদী শুষ্ক জমি তিনি দেখতে পেয়েছিলেন, যেখানে তিনি সোনার লাঙল দিয়ে চাষ করেছিলেন, কৃষিকার্যের ব্যবস্থা করেছিলেন। সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া সেই সমস্ত জমিগুলোকে যা করেছিল আদিল শাহী সৈন্যরা। পুরো প্রতিপালক শব্দের এই পরম্পরাগত অর্থ বোঝা দরকার।
ব্রাহ্মণ শব্দের বিষয়ে তিনি বলেছেন, যেটা জাতিবাচক শব্দ নয়, এও এক প্রতীক। দেশের ঐতিহ্যে ব্রাহ্মণ হল নিয়ম ও নীতির প্রতীক। শিবাজীর পূর্বে যে সমস্ত বিদেশি রাজা, বাদশাহ, সুলতান ভারতে শাসন করতেন, তারা পাশ্চাত্য সার্বভৌম ক্ষমতা সম্পন্ন শাসকের সমান ছিলেন। তারা সমস্ত আইনের ঊর্ধ্বে ছিলেন, অত্যাচারী কোন একতন্ত্র ছিলেন, তাদের নিয়ন্ত্রণের জন্য কোনো আইন ছিল না। শিবাজী এহেন পরিস্থিতিতে ভিন্ন এক শাসন ব্যবস্থা চালু করেন। শাসকের ইচ্ছায় আইন হবে না, সমাজের কথা অনুসারে রাজাকে রাজকার্য পরিচালনা করতে হবে। সুতরাং ব্রাহ্মণ প্রতিপালক হওয়ার অর্থ হলো রাজাকে সমাজের নিয়মের নিয়ন্ত্রণে থাকতে হবে। প্রজাগণের জন্য রাজাকে সর্ববিধ কার্য সম্পাদন করতে হবে। 13 বছর বয়সে শিবাজী যে নিজস্ব অষ্টকোণ রাজমুদ্রা প্রচলন করেছিলেন, তাতে লেখা ছিল, প্রতিপদ চন্দ্র লেখিব বর্ধিষ্ণু বিশ্ববন্দিতা সাহসূন শিবশেষ মুদ্রা ভদ্রায় রক্ষতে। বিশ্বের দৃষ্টিভঙ্গি এবং ভদ্রায় কল্যাণের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ বিশ্ব মাঙ্গল্যের দৃষ্টিভঙ্গি নিয়ে শিবাজী রাজকার্য পরিচালনা করতে গিয়েছিলেন, এই হলো তার প্রমাণ। তাই রাজ্যাভিষেক কেবল শিবাজীর বিজয় বার্তা প্রদান করে না। প্রথম জাবুল আক্রমণের থেকে শিবাজীর রাজ্যাভিষেক সময় পর্যন্ত হিন্দু ধর্ম সংস্কৃতি সমাজকে সংরক্ষণ করে হিন্দু রাষ্ট্রের সর্বাঙ্গীন বিকাশের জন্য যে প্রয়াস চলছিল, তা বারবার বিফল হয়। বিভিন্ন প্রয়োগ কখনো তাৎকালিক সফল হলেও সম্পূর্ণ বিফল হয়, কিন্তু সমাজ সে সফলতা চাইছিল, তা কিন্তু সম্ভব হয়নি। এই সমস্ত প্রয়াসের পূর্ণ সফলতা শিবাজীর রাজ্যাভিষেকের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এই বিজয় শিবাজীর ছিল না, সম্পূর্ণ হিন্দু রাষ্ট্রের শত্রুকে সমাপ্ত করার বিজয় ছিল। সমাজ, ধর্ম, ধনবিধ্বংসকারী মুসলমান পরতন্ত্র থেকে সত্য ধর্মের আদর্শ তত্ত্বজ্ঞানযুক্ত হিন্দু সমাজকে রক্ষা করার জন্য 500 বছর ধরে যে লড়াই চলছিল, তার নিদান শিবাজীর রাজ্যাভিষেকের মধ্য দিয়ে সমাজ লাভ করতে পেরেছিল। শিবাজী তাই কেবল ব্যক্তি নয়, হিন্দু সমাজের ধর্ম, সংস্কৃতি ও রাষ্ট্রীয়তার প্রতীক ছিলেন। আর সেই কারণে দক্ষিণে এসেছিলেন উত্তর থেকে ভূষণ কবি শিবাজীর প্রশংসা লেখার জন্য। ঔরঙ্গজেবের ধনকে তিনি পদাঘাত করেছেন। মহারাষ্ট্রের জনতার ইচ্ছা ছিল শিবাজী রাজা হতে নয়, সেখানকার সন্ত সমাজের শিবাজী রাজা হওয়ার আবশ্যকতা অনুভব করেছিলেন। জিজামাতা ইচ্ছা করেছিলেন শিবাজী হিন্দু সমাজের নেতৃত্ব দিক। কাশী বিশ্বনাথ মন্দিরকে ধ্বংস হতে চেয়েছিল যে পূজারী বংশের বংশধর, সেই গাগা ভট্টের মনে হয়েছিল দেশের হিন্দু মন্দির রক্ষার জন্য শক্তিশালী হিন্দু রাজার প্রয়োজন, এবং তা সে শিবাজী। তাই শিবাজীর নাম শুনে তিনি নাসিক থেকে শিবাজী সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন এবং শিবাজীর সাথে সাক্ষাৎ করে তাকে রাজ্যাভিষেক হওয়ার প্রয়োজন আছে বলে সন্দেশ প্রদান করেছেন। ভারতের অনেক রাজাই হিন্দু সাম্রাজ্য ভিন্ন ভিন্ন ভাষায় ব্যক্ত করেছিলেন। শিবাজীর প্রয়াসের পরিণতি তারা লক্ষ্য করছিলেন। শিবাজীকে যখন আগ্রাতে ঔরঙ্গজেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাওয়া হলো, সেই সাক্ষাৎকারের পরিণতির দিকে সকল লক্ষ্য ছিল। সম্পূর্ণ সুস্থভাবে ফিরে এসে পুনরায় রাজ সিংহাসনে বসলে সমস্ত ভারত জুড়ে শ্রেষ্ঠ হিন্দু বীর রাজাদের পুনরায় নতুন উদ্যমে প্রয়াস শুরু হয়। রাজপুত রাজগণ পারস্পরিক কলহের অবসান ঘটিয়ে দুর্গাদাসের আখরের নেতৃত্বে সংঘবদ্ধভাবে ইসলামিক শাসন ব্যবস্থার মূলোচ্ছেদ করেছিলেন রাজপুতনা থেকে। আর সেখানে কোনো মুসলমান চাকরিও করার সুযোগ লাভ করতে পারেননি। ছত্রসালের পিতা চম্পত রায় যে মুসলমানকে উচ্ছেদ করার জন্য লড়াই চালিয়ে আসছিল, তাতে তিনি সফল হননি। ছত্রসাল সেই প্রত্যক্ষভাবে শিবাজীর প্রেরণাতে স্বরাজ্য স্থাপনে সমর্থ হয়েছিলেন। আসামের চক্রধর সিংহ তিনি ঘোষণা করেছিলেন যে শিবাজীর ন্যায় আসামে কোনো আক্রমণকারীকে আমরা পা রাখতে দেব না। কুচবিহারের রাজা রুদ্র সিংহ বিদেশিকে পরাস্ত করতে সফল হয়েছিলেন।
সেই জন্য শিবাজির রাজ্যাভিষেক সম্পূর্ণ হিন্দু সমাজের কাছে এক বিজয়ের বার্তা বহন করে। নিজের ব্যক্তিগত সম্মান কীর্তির জন্য শাসনের কথা তিনি কখনই চিন্তা করেননি। কুতুব শাহের সঙ্গে সাক্ষাৎ করে যখন তিনি ফিরছিলেন, তখন স্ত্রী শৈলে মল্লিকার্জুন দর্শন করেন এবং সেখানে প্রজা কল্যাণের জন্য যজ্ঞ করেন। তিনি ভাবে বিভোর হয়ে প্রজা কল্যাণের জন্য নিজের শির পর্যন্ত যজ্ঞে আহুতি দিতে চেয়েছিলেন। তার দেহরক্ষীর জন্য সেদিন তিনি নিজের প্রাণে বেঁচেছিলেন। ছত্রসাল তার অধীনে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু ছত্রসালকে স্বাধীন রাজ্য স্থাপনের পরামর্শ দিয়েছিলেন। গোয়ার পর্তুগিজ সরকারের কর্মচারীর এক আত্মীয়, শিবাজির এক দুর্ঘাতক্ত রাউজি সোমনাথ পাতিলের আত্মীয় ছিলেন। এসে দেশাই লিখেছেন তার ইতিহাসে যে সেই আত্মীয়কে পর্তুগিজ গভর্নর জিজ্ঞেস করেছিলেন যে শিবাজি তো তার রাজ্য অনেক বড় প্রসারিত করেছে, আবার তিনি কেন অকারণে লড়াই করছেন, এ বিষয়ে তুমি একটু তোমার আত্মীয়ের কাছ থেকে অর্থাৎ সোমনাথ পাত্রীর কাছ থেকে জেনে এসে। সোমনাথ পাত্রী শিবাজিকে জিজ্ঞেস করেছিলেন, যেই ধরনের জিজ্ঞেস করছে যে আপনি এখন কেন যুদ্ধ করছেন, আপনার রাজ্য সীমা তো অনেক বেড়ে গেছে। সেদিন শিবাজি বলেছিলেন যে দেখো, সিন্ধু নদের উদ্গম থেকে কাবেরীর দক্ষিণ তট পর্যন্ত এ আমার মাতৃভূমি ভারতবর্ষ। বিদেশিরা এই ভূমিকে অপবিত্র করেছে, তীর্থস্থানগুলিকে বিধ্বস্ত করেছে, মন্দিরকে নষ্ট করেছে। আমি সেগুলোর পুনঃপ্রতিষ্ঠা চাই। শিবাজি মহারাজের এই দৃষ্টি ছিল এত বড় ব্যাপক। আর যেমন সংঘ বলছে যে পবিত্র হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, হিন্দু সমাজের সংরক্ষণ করে হিন্দু রাষ্ট্রের সর্বাঙ্গীন বিকাশ সাধন করব, এই দৃষ্টিভঙ্গি ছিল শিবাজি। নিজের কীর্তি মহিমা চাইলে তিনি কখনো তার বদনাম সহ্য করতেন না। আফজল খাঁ যখন প্রতাপগড়কে ঘিরে ফেলেছেন, তিনি তখন প্রতাপগড় দুর্গে আত্মগোপন করে আসেন। নিজে আফজল খাঁ সৈন্যরা মন্দির অপবিত্র করছে, ভবানী মন্দির অপবিত্র হয়েছে, পান্ডারপুরের মন্দির অপবিত্র হয়েছে, গো হত্যা হচ্ছে, অকাতরে হিন্দু নির্যাতন চলছে। সকলে জিজ্ঞেস করেছে শিবাজি কোথায়? শিবাজি হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করবে আর শিবাজি আজকে লুকিয়ে আছে। তিনি সেই অসম্মানকর কথা শুনেছেন পরবর্তী লক্ষ্যের জন্য। তাই সবশেষে আফজল খাঁকে হত্যা করে তিনি হিন্দু রাজ্য প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করেছেন। শিবাজির এখানে দৃঢ় আত্মবিশ্বাস ছিল, আর সেই আত্মবিশ্বাসের জন্যই তিনি অল্প মাওয়ালি সৈন্যকে নিয়ে বিশাল হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছেন। তার সৈন্যরা ছিল শিবাজির আদর্শে শুধু বিশ্বাসী নয়, যে হিন্দু সাম্রাজ্য ঈশ্বরীয় ইচ্ছা তাও তারা মনে প্রাণে বিশ্বাস করতেন। আর সেই জন্য দেশ রক্ষার জন্য প্রাণ দিতে কখনো তারা পিছু পা হয়নি। বিজাপুর রাজ দরবারে শাহজিকে বন্দী করা হয়েছে। ঔরঙ্গজেবের সাহায্যে সেই পত্র লিখেছেন শিবাজি পিতাকে রক্ষা করেছেন, কিন্তু পিতাকে রক্ষা করার পরে মুঘলদেরকে তিনি অব্যাহতি দেননি। আর সেই জন্য মুঘল দুর্গগুলোকে তারপর তিনি আক্রমণ শুরু করেছেন। এ দীর্ঘ দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সমস্ত কাজ করেছেন। ছোট বড় উচ্চ নিচ সব তার কাছে ছিল সমান, সকলকে তিনি বুকে টেনে নিয়েছেন। আর সেই জন্য মাওয়াল প্রান্তের 12টি রাজ্য যারা পারস্পরিক সংঘর্ষ লিপ্ত ছিল, তাদেরকে তিনি আত্মীয়তার সূত্রে আবদ্ধ করতে পেরেছিলেন। শিবাজির সুশাসনে সকলেই সন্তুষ্ট হয়েছিলেন। তিনি হিন্দু সমাজ থেকে যে সমস্ত লোকেরা বিচ্যুত হয়েছে, ইসলামকে গ্রহণ করেছেন, তাদেরকে তিনি আবার ফিরিয়ে নিয়েছেন। সেই জন্য নেতাজি পালকারকে তিনি পুনরায় হিন্দু করেছেন, বাজাজি নিম্বলকারকে তিনি হিন্দু করেছেন। অর্থাৎ হিন্দু সমাজ যাতে ক্ষুদ্র না হয় তার জন্য তিনি সর্বৈব চেষ্টা করেছেন। ঔরঙ্গজেবকে তিনি পত্র লিখছেন যে কাশী বিশ্বনাথ মন্দিরকে তোমরা ধ্বংস করেছ, যদি তার দিকে এক পা এখন এগো তাহলে শিবাজির অস্ত্র তোমাদের শিরচ্ছেদ ঘটাবে। শিবাজি দক্ষিণ থেকে উত্তরে তার রাজ্যকে বিস্তার করবে, এ কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু সেদিন শিবাজি রাষ্ট্রের শ্রদ্ধাস্থানের অপমান সহ্য না করতে পেরে এই পত্র দিয়েছিল
এই ছিল ভারত রাষ্ট্রের প্রতি শিবাজীর প্রগাঢ় ভক্তি। সময় উপযোগী কার্য রচনা তিনি করেছেন, আর সেই জন্য ইংরেজদের কাছ থেকে মুদ্রণ যন্ত্র এনে তাকে অধ্যয়ন করে তিনি মুদ্রণ যন্ত্র তৈরি করেছেন, বন্দুক তৈরি করেছেন দেশীয় উপায়ে, গোলা বারুদ তরোয়ার তিনি তৈরি করেছেন দেশীয় উপাদান নিয়ে। শাসন কার্যে ফরাসি ভাষাকে তিনি সমাপ্ত করেছেন, দেশি ভাষার প্রয়োগ করেছেন। স্বধর্মের সদস্যের শাসন এছিল শিবাজীর লক্ষ্য। মহিলাদের তিনি সম্মান করতেন, আর সেই জন্য পুনার জায়গির দলের রানঝাগাইয়ের পাতি যখন বিধবা মহিলার সম্মান নষ্ট করেন, তখন তাকে তিনি নিয়েছে তার হাত পা কেটে দিয়েছেন। তার জনপ্রিয়তা সমাজের সামনে ছিল অতি উচ্চে। তিনি রাজা হলেও কঠোর শাসন ব্যবস্থাকে যেমন গ্রহণ করেছেন, তেমনি অপরদিকে তিনি কোমল হৃদয়ের সাথে সকলকে দেখেছেন। শিবাজীর এহেন সমস্ত দিক বিচার করে শিবাজীকে সারা ভারতবর্ষের লোক প্রেরণা স্বরূপ হিসেবে গ্রহণ করে নিয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শিবাজীর এই রাজ্যাভিষেককে সেই জন্য শিবাজীর রাজ্যাভিষেক হিসেবে গ্রহণ করেনি, হিন্দু সাম্রাজ্য দিনোৎসব হিসেবে গ্রহণ করেছে। বাংলার বুকেও দীর্ঘ 80 বছর ধরে শিবাজী উৎসব পালিত হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচেষ্টায় যে শিবাজী সম্পর্কে বিরূপ ধারণা বাঙালির মনের মধ্যে ছিল, আজকে তা বহুলাংশে দূরীভূত হয়েছে। আগামী দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রয়াসে এবং সারা সমাজের শিবাজী সম্পর্কে জানার আকাঙ্ক্ষায় শিবাজীকে সঠিকভাবে বাংলার লোক গ্রহণ করবে, এ আশা স্বাভাবিকভাবে সংঘের স্বয়ংসেবকরা করে থাকে।